আমার বন্ধু কাশু কবে ছিল? কত হলো আপনার? ওই সে তো প্রায় 600 টাকা। এনে টাকা লাগবে না গায়েন সাহেব, সদাইপাতি লয়ে যান। টাকা লাগবে না মানে? আপনার কথা তো আমি বুঝলাম না। আপনি সদাইপাতি লয়ে যান, টাকার বিষয় কাশুবাইয়ের সাথে বুঝুমনি। সদাই নিচ্ছি আমি, কাশোর সঙ্গে বুঝবেন কেন? ইয়ে মানে আরে কুদ্দুস ভাই, গায়ন সাহেবের আসল কথাটা কও না। আসল কথাটা আমি বলি গায়ন সাহেব, দোকানদার যে আপনাদের টাকা রাখছে এই কথা কাশু ভাই শুনলে এই এলাকা উনি আর দোকানদারি করতে পারবে না। সদাই প্যাকগুলো রেখে দেন, আমি এগুলি নেব। গায়েন সাহেব, এই গায়েন সাহেব, ও গায়েন সাহেব, সদাইপাতিগুলো লয়ে যান। গায়েন সাহেব,
ভাই, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই কাশু ভাই। কাশু ভাই, মনে করে দেখো তুমি সেদিনের কথা, যেদিন তোমার মা অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিল। কাশু ভাই, এই নাও টাকা। কাকা, টাকার জন্য তোমার মায়ের চিকিৎসা হবে না, এ তো হতে পারে না। আজই তোমার মাকে নিয়ে ঢাকায় যাও এবং অপারেশন করাও। মাসুদ, তোর এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না রে ভাই, কোনোদিন ভুলবো না। আমার জীবন ভিক্ষা দাও কাশু ভাই, তোমার নেতাকে বলো আমি আর রাজনীতি করবো না, দরকার হলে আমি অন্য কোথাও চলে যাবো, তারপরেও আমার জীবন ভিক্ষা দাও কাশু ভাই, আমার জীবন ভিক্ষা দাও কাশু ভাই। চুপ, একদম চুপ, আমার জীবন ভিক্ষা দাও। আমার জীবন ভিক্ষা দাও কাশু ভাই, আমার জীবন ভিক্ষা দাও কাশু ভাই, আমার জীবন ভিক্ষা কাশু ভাই, কাশু ভাই। তোমার নেতাকে বলো আমি আর রাজনীতি করবো না, দরকার হলে আমি অন্য কোথাও চলে যাবো, তারপরেও আমার জীবন ভিক্ষা দাও কাশু ভাই, আমার জীবন ভিক্ষা দাও। আর কত আমার জীবন ভিক্ষা দাও কাশু ভাই, জীবনের ব্যথা, কাশু ভাই। আর কত কাল বইব আমি এক জীবনের ব্যথা। দুই বাজাও রে দিনের শুরু, কইয়া যাও রে কথা, আর কত কাল বইব আমি এক জীবনের ব্যথা, আর কত কাল বইব আমি এক জীবনের ব্যথা। এই জীবনে পেলাম না তো একটু সুখের দেখা, চোখের জলে যায় না মুছা কপালের লেখা রে, কপালের লেখা। এই জীবনে পেলাম না তো একটু সুখের দেখা, চোখের জলে যায় না মুছা কপালের লেখা, কপালের লেখা। এক জীবনের ব্যথা, দুই বাজাও রে দিনের
আর কত কাল বইব আমি এক জীবনের ব্যথা, আর কত কাল বইব আমি এক জীবনের ব্যথা। জীবন থেকে সব চলে যায়, দুঃখ শুধু যায় না। জনম যায় চেয়ে চেয়ে, তবু কিছু পায় না, তবু কিছু পায় না। জীবন থেকে সব চলে যায়, দুঃখ শুধু যায় না। জনম যায় চেয়ে চেয়ে, তবু কিছু পায় না, তবু কিছু পায় না। দুঃখ শুধু যায় না। তুই বাজাও রে দিনের শুরু, কইয়া যাও রে কথা। আর কত কাল বইব আমি এক জীবনের ব্যথা, আর কত কাল বইব আমি এক জীবনের ব্যথা। তুই বাজাও রে দিনের শুরু, কইয়া যাও রে কথা। আর কত কাল বইব আমি এক জীবনের কাশুর বাপ, এইভাবে কান্দেন না, এত ভাঙ্গা পড়েন না আপনি। আল্লাহরে ডাকেন, আল্লাহরে ডাকেন কাশুর বাপ, আল্লাহরে ডাকেন। তোমার মনে আছে মমতা, কি কাসর যেদিন জন্ম হইল, সেদিন আমি আসর গাইতে গিয়েছিলাম দূর গ্রামে। কাসর জন্মের কথা শুনে আমি আসর ফেলে রেখে গহীন অন্ধকার রাতে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে কাসরে কোলে নিয়ে মনের সুখে গান ধরলাম। আমার ঘরে দিছে আল্লাহ সাত রাজার ধন, দেখিয়া তার চাঁদ মুখ জুড়ায় পোড়া মন, আমার জুড়ায় পোড়া মন। আমার ঘরে দিছে আল্লাহ সাত রাজার ধন, দেখিয়া তার চাঁদ মুখ জুড়ায় পোড়া মন, আমার জুড়ায় পোড়া মন। আমার ঘরে দিছে আল্লাহ সাত রাজার ধন। আমার সেই চাঁদ মুখ আজ এলাকার শীর্ষ সন্ত্রাসী আজগর আলী বাউলের সন্তান সন্ত্রাসী। এসব কথা ভাবলে বুকের ভিতরে আগুন জ্বলে মমতা, আগুন জ্বলে। মনের দুঃখে আমার পোলাটা কুপথে গেছে গো কাশুর বাপ, মনের দুঃখে আমার পোলাটা কুপথে গেছে। হ্যালো,
করছো? প্রেসের লোকজন এসেছে ইন্টারভিউ নিতে। আবার ইন্টারভিউ? ইন্টারভিউ দিতে দিতে তো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এসব রেখে চলে এসো তো, একসঙ্গে লাঞ্চ করব। পাগলি, তাই হয় নাকি? হয় না মানে? আজ আমাদের একসঙ্গে লাঞ্চ করার কথা না? ভুলে গেছো তুমি? অবশ্য ভুলেই তো যাবে, আমার কোনো কিছুই তো তোমার মনে থাকে না। স্টার হয়ে তুমি বদলে গেছো হাসু। কি যে বলো না তুমি, ইন্টারভিউটা শেষ করেই আসছি। সত্যি? থ্যাংক ইউ। এই শোনো, আসার সময় তোমার ওই গাঢ় নীল শার্টটা আছে না, ওটা পরে এসো। ওই শার্টটাতে না তোমার ফাটাফাটি লাগে। ঠিক আছে, রাখছি তাহলে, বাই। বাই। রেডি হতে হবে। আপনার বাবা একজন বাউল শিল্পী, আপনিও ব্যান্ড সঙ্গীতের জগতে ইয়াং জেনারেশনের হার্ট থ্রব সিঙ্গার। এ সম্পর্কে আপনার অনুভূতি কি? ব্যান্ড সঙ্গীতের শিল্পী হলেও বাউল গানকে আমি সম্মান করি। আমার আইডল হচ্ছেন আমার বাবা। আপনার নতুন অ্যালবাম নিয়ে কিছু শুনতে চাই। নতুন অ্যালবামে একটা চমক আসছে। আমি আর আমার বাবা দ্বৈতভাবে অ্যালবামের গানগুলো গেয়েছি। অ্যালবামে মোট 10টা গান থাকবে। 10টা গানের মধ্যে বাবা করবেন 5টা বাউল গান আর আমি 5টা ব্যান্ডের গান। এত জনপ্রিয় হওয়ার পিছনে আপনি কার অবদানকে স্মরণ করেন? প্রতিটা মানুষের জনপ্রিয়তার পিছনে আসলে তার বাবা মার অবদানটাই সবচেয়ে বেশি থাকে। ঠিক তেমনই আমার জনপ্রিয়তার পিছনেও আমার বাবা মার অবদানটাই সবচেয়ে বেশি। তবে আমার চলার পথে আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছেন আমার বড় ভাই। সেই জন্যে আমার বড় ভাইয়ের অবদানটাও অনেক বেশি। কিছু মনে করবেন না, আপনার বড় ভাই এই এলাকার একজন শীর্ষ সন্ত্রাসী, পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। দেখেন, আমার বড় ভাইয়ের আমার কাছে একমাত্র পরিচয় সে আমার বড় ভাই। একজন সন্ত্রাসীকে আপনার বড় ভাই হিসেবে পরিচয় দিতে আপনার ইমেজের কোনো ক্ষতি করে না? কি বারবার সন্ত্রাসী সন্ত্রাসী বলছেন? চিনেন আমার ভাইকে? জানেন তার জীবনের গল্প সম্পর্কে? কতটুকু জীবন যন্ত্রণা সহ্য করে ওই পথটা ধরেছে সে? জানেন তার কিছু? আপনি উত্তেজিত হচ্ছেন কেন? অবশ্যই উত্তেজিত হব। আপনারা কথা বলতে এসেছেন আমার সম্পর্কে, কিন্তু আমার ভাইকে কেন এর মধ্যে টেনে আনছেন? আমি আপনাদের সঙ্গে কোনো কথা বলবো না। যান, বেরিয়ে যান। আমি আপনাদের সঙ্গে আর কোনো কথা বলবো না। আপনি কিন্তু আমাদের অপমান করছেন। অসম্মান করছি? বেশ করেছি, উচিত কাজ করেছি। আমাকে নিয়ে যা লেখার লেখেন কি। গেট লস্ট, আই সে গেট লস্ট। চলে যান। বাবা আসুন। হাসু, একজন বড় কণ্ঠশিল্পী কিন্তু তোকে হতেই হবে। আল্লাহ তোকে চমৎকার একটা কণ্ঠ দিয়েছে। আমার তো তাও নেই রে। যার থাকে না আসলে তার কিছুই থাকে না। তুই একজন বড় কণ্ঠশিল্পী হবি, এটা আমার একটা অনেক বড় স্বপ্ন। কিরে, তা তোর নিয়তটা কি বলতো? ভাইয়া, তোমার যেহেতু ইচ্ছা আমি কণ্ঠশিল্পী হব, আর তুমি যেহেতু খুশি হবে, আমি অবশ্যই কণ্ঠশিল্পী হব, এবং খুব বড় শিল্পী হব। শাবাশ। বাপ আমার কাঁদে না, ওদের সঙ্গে তোমার এরকম ব্যবহার করা ঠিক হয়নি। বাবা, ভাইয়ের সম্পর্কে কোনো অন্যায় কথা বললে তুমি জানো না আমি সহ্য করতে পারি না। কাঁদে না বাবা।
মনের ব্যান্ডটা নিয়ে আসার ব্যবস্থা করো। আমার ছেলের লাশ মর্গে যাবে না, এই ছেলের লাশের কোনো কাটা ছেড়ে চলবে না। কি বলেন, লাশ পোস্টমর্টম করতে হবে না? পোস্টমর্টমের পর দাফন কাফন করবেন। এই লাশের কোনো দাফন হবে না, এই লাশ কবরও যাবে না। খোলা আকাশের নিচে এই লাশ পড়ে থাকবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এই লাশ এখানে পড়ে থাকবে। এই লাশ আমার সন্তানের লাশ, এই লাশ একজন মুক্তিযোদ্ধা সন্তানের লাশ। এই লাশ অবিনশ্বর। এর অস্তিত্ব আত্মা অনন্ত আকাশের দিলে চিৎকার করে বলবে, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা যুদ্ধ করে দেশের স্বাধীনতা এনেছে, এই দেশের আলো বাতাসকে মুক্ত করেছে। আমি এই মুক্ত দেশের মুক্ত বাতাসে বাঁচতে চাই। আমি এই অকাল মৃত্যু মানি না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এই ওনাকে আটকান তো, নিয়ে যান। আই চলো। এখানে কি চাই? আমার ছেলেকে খুন করা হয়েছে। শুনেছি তুমি আমার ছেলেকে খুন করেছো। থানায় যা, আমার নামে এজাহার করো। আমি থানায় যাব না, এজাহারও করবো না। তাহলে বাড়ি যা, বাড়ি গিয়ে ছেলের দাফন কাফন করে মিলাদ টিলাদ দেন। আমি জানতে এসেছি আমার ছেলে তো কোনো সন্ত্রাসী ছিল না, আমার ছেলে তো কোনো অন্যায়ের সঙ্গে জড়িত ছিল না। তাহলে কেন তাকে খুন করা হয়েছে? বলো কাশু, কেন তাকে খুন করা হয়েছে? বাড়ি যা। আমি বাড়ি যাব না, তোমাকে বলতে হবে কোন অপরাধে তুই আমার ছেলেকে খুন করেছো। আপনার ছেলে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছিল, তাই কি হয় নাকি? এদেশে মাথা উঁচু করে থাকবে মাত্র অল্প কয়েকজন, বাকি সব মাথা নিচু করে থাকবে, নিচু করে থাকবে। আপনার ছেলে এই নিয়ম মানেনি। অন্যায়ের কাছে মাথা নত না করতে আমি আমার ছেলেকে শিখিয়েছি। তাহলে আপনার ছেলেকে আপনি খুন করেছেন, আমি না। আপনি এখন যান। বলছি তো যাব না। আমাকে বিরক্ত করবেন না, বাড়ি যান। মুক্তিযোদ্ধা হিসাবে আমি দেশের কাছে কোনোদিন কোনো কিছু চাইনি, আর আমি তোমার কাছে বিনতি করছি,
খুন করো, আমাকে তুমি খুন করো, আমাকে তুমি খুন করো, আমাকে খুন করো। আমার ছেলেকে ছাড়া আমি বাঁচতে চাই না। জানি বসো মমতা। কাশু কি এর মাঝে তোমার সঙ্গে দেখা করতে আসছিল কোনোদিন? না, আপনি যেদিন শেষ রাগারাগি করলেন, আসতে নিষেধ করলেন, তারপর থেকে আর আসেনি। শুনলাম কাশুর নাকি ঘন ঘন জ্বর হয়, ঠিক মতো ওষুধপত্র খায় না। কাশুর বাবগো, আমার কাশুরের সুপথে ফিরে আনুনের আর কি কোনো পথ নাই? অনেক চেষ্টা করেছি মমতা, কই পারলাম না তো। তোমার কাশু আসলে মরে গেছে। মানুষের মানবিক গুণ মারা গেলে মানুষটাকে তো আর জীবিত বলা যায় না মমতা, যায় না। কয়দিন পর তো আমার হাসুর বিয়া, হাসুর বিয়াতে কাশু থাকবো না। এই কষ্ট তো আমি সহ্য করতে পারবো না কাশুর বাপ। এই কষ্ট আমি কেমনে সহ্য করব, কেমনে? নামাজে বসে কত কান্দন কান্দি, আল্লাহ তো আমার কথা শুনে না গো কাশুর বাপ, আমার কথা শুনে না। কেন ভবেতে পাঠাইলার বিধি, কষ্ট দিবা যদি? কেন ভবেতে পাঠাইলার বিধি, কষ্ট দিবা যদি? আমার জন্ম গেল বিধি, আমার জন্ম গেল বিধি, ব্যথার দোষর খুঁজিরে বিধি, কষ্ট দিবা যদি? কেন ভবেতে পাঠাইলার বিধি, কষ্ট দিবা যদি? জন্ম থেকে কেঁদে কেঁদে চক্ষু হইল নদী, জন্ম থেকে কেঁদে কেঁদে চক্ষু হইল নদী। দহন জ্বালায় দিবানিশি, দহন জ্বালায় বুকের ভিতর, জলে নিরবধির বিধি, কষ্ট দিবা যদি? কেন ভবেতে পাঠাইলার বিধি, কষ্ট দিবা যদি? আমার জন্ম গেল বিধি, আমার জন্ম গেল বিধি, ব্যথার দোষর খুঁজির বিধি, কষ্ট দিবা যদি? কেন ভবেতে পাঠাইলার বিধি, কষ্ট দিবা যদি? আমাকে তুমি খুন করো, আমার জীবন ভিক্ষা দাও কাকু ভাই, আমার জীবন ভিক্ষা দাও কাকু ভাই, আমার জীবন ভিক্ষা দাও।
ক্ষুধায় আমার পেটের নাড়ি ভরে জ্বলে যাচ্ছে, আর তুই আনলে চা বিস্কিট। কেন ভাত টাত নেই? ভাত নেই, চা বিস্কিট আছে, খেয়ে ভাগ। কিরে তুই এরকম কিট্টুস হয়েছিস কেন? খালা তো এরকম কিট্টুস ছিল না। আসলে তুই পেয়েছিস খালুর স্বভাব। তোর না একটা কোম্পানিতে ঢোকার কথা ছিল? গিয়েছিলাম, নিল না। আমার বয়স নাকি বেশি হয়ে গেছে। কোনো একটা কাজও তুই জোটাতে পারিস না। বুড়ো হয়েছিস, খালুর ঘাড়ে বসে বসে খাচ্ছিস। এই লজ্জা করে না তোর? লজ্জা তো করেই, তবে এই তোর কাছে খেতে বসে লজ্জা করে না। বুড়ো দামড়া কোথাকার। আমি বুড়ো হয়ে গেলে তোর সমস্যা কি? এমন তো না যে তুই আমাকে বিয়ে করবি। বাংলাদেশের কোনো মেয়ে তোর মতো অবদার্থকে বিয়ে করবে না। সেটা তো আমার সমস্যা, কিন্তু তুই রেগে যাচ্ছিস কেন? মেজাজ ঠিক নেই? অবশ্য সেটা না থাকারই কথা। এ নিয়ে 5 বার তোর বিয়ে ভাঙলো। তোর মতো একটা অসাধারণ মেয়ের এরকম কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তোর হচ্ছে না বিয়ে, আর আমার হচ্ছে না চাকরি। তুই আর আমি তো বাংলাদেশের নিদারুণ ট্রেজেডি রে। চুপ কর তো কাশি ভাই, বেকুবের মতো হাসবি না। তোর হাসি আমার অসহ্য লাগে। হাসি অসহ্য লাগে? তোর সবকিছু আমার অসহ্য লাগে। তুই যখন তখন আমাদের বাড়িতে আসবি না, আর আসলেও আমাকে ডাকবি না, আমার চোখের সামনেও পড়বি না। বললাম না? সেদিন খালার সঙ্গে কথা হলো। খালা প্রেশারের রোগী, টাকার অভাবে ওষুধ কিনে খেতে পারে না। ছোট ভাইটার পড়াশোনার খরচ। খালু গান গেয়ে আর কয় টাকা ইনকাম করে? এভাবে একটা সংসার চলে? আমি করবোটা কি? তুই কি বলতে চাস আমি চুরি ডাকাতি করবো? তুই আসলে একদম সিরিয়াস না। সবাই দ্রুত গতিতে চলে যাচ্ছে, সেই খেয়াল তোর নেই। তখন তুই বলে দে আমি কি করবো? আমার এত ঠেকা পড়েনি। তোদের সংসারের এই কঠিন অবস্থা দেখতে ভালো লাগে না, তাই কথাগুলো বললাম। যাই। কোথায় যাবি? সেটা জেনে তোর দরকার কি শুনি? না, বলছিলাম কি রাতের বেলা বের হচ্ছিস, আমিও যেতাম তোর সঙ্গে। একসঙ্গে যেতে হবে কেন? তুই রাস্তা চিনিস না নাকি আমি চিনি না? ঠিক আছে বাবা, আমি যাবো না তোর সঙ্গে। বিয়ে ভেঙে গেছে বলে সত্যি সত্যি তোর মাথা আসলে বিগড়ে গেছে। বুঝতে পারার জন্য ধন্যবাদ। ফিরে এসে যেন তোকে আমাদের বাড়িতে না দেখি। ওরে বাপ, বিয়ে ভাঙা নিয়ে এরকম বদ মেজাজি হয়ে যায়? ওরে বাপ, যাক এখানে বেশিক্ষণ থাকা যাবে না। নীলা আসার আগেই আমাকে পালাতে হবে। ওয়ালাইকুম আসসালাম। কাল সকালে আমি তোমাদের বাড়িতে যেতাম তোমার মায়ের সঙ্গে কটা কথা বলার জন্য। ভালো হলো তোমাকে পেয়ে গেছি। জি হ্যালো, বলুন। এই ডায়েরিটা পড়ে দেখো। নাও, পড়েছো? এবার বলো, তুমি আমার এত বড় সর্বনাশ কি করে করলে? আত্মীয় হিসেবে তোমাকে আমি বিশ্বাস করেছি। আমার বাড়িতে ঘন ঘন আসাটা প্রশ্রয় দিয়েছি, সেটাই কি আমার অপরাধ ছিল? চুপ করে আছো কেন? প্রশ্নের জবাব দাও। আমার প্রশ্নের জবাব দিচ্ছ না কেন? বিশ্বাস করুন খালু, আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। সেটা তুমি কচি খোকা, আমাকে কি বোঝাতে চাও? মাথার চুলা কি আমার বাতাসে বেঁকেছে? একটা মেয়ে তার দুর্বলতার কথা মা বাবাকে বলে না, কিন্তু যার প্রতি দুর্বল তাকে ঠিকই বুঝতে দেয়। নীলার দুর্বলতার কথা তুমি নিশ্চয়ই বুঝেছিলে, আর জেনে শুনেই তুমি তাকে প্রশ্রয় দিয়েছ, কারণ তুমি বেকার। অপেক্ষা করছো কখন তোমার কাজকর্ম জুটবে, তারপর যা করার করবে। তোমার মতো অপদার্থ ছেলেরা কি করতে পারে আমার সেটা ভালো করেই জানা আছে।
বিশ্বাস করুন খালু, আমি আমি এই বিষয়ে কিছু জানি না। তোমার বাবার সঙ্গে বিয়ে হয়ে আমার শালীর জীবনটা নষ্ট হয়ে গেছে। আমার শ্বশুরের মতো একই ভুল আমি করব, এ ধরনের ধারণা তোমার হয় কি করে? আপনার ধারণা সত্য নয় খালু। আবার কথা বলে তোমার সাহস থেকে আমি অবাক হচ্ছি। প্লিজ প্লিজ খালু, আপনি যা বলার আমাকে বলুন, আমার বাবাকে নিয়ে কিছু বলবেন না। আপনার কাছে আমার বাবা তুচ্ছ হতে পারে, কিন্তু আমার কাছে আমার বাবা অনেক বড়। আর আমি আপনাকে আবারও বলছি, আপনি বিশ্বাস করুন, নীলার এসব বিষয়ে আমি কিছুই জানতাম না। আমার ধারণাটা মিথ্যা হোক তা কিন্তু আমি চাই, কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে আমার মেয়ের জীবন নিয়ে খেলা করার কোনো ইচ্ছা তোমার ছিল না। এ ব্যাপারে তুমি যদি আমাকে সহযোগিতা না করো তাহলে আমি বাধ্য হব তোমার মা বাবার সঙ্গে কথা বলতে। আমাকে কি করতে হবে সেটাই বলুন। নীলা হয়তো এক্ষুনি এসে পড়বে, চলো আমার সাথে বাইরে গিয়ে কথা বলবো। চলো। আমার উপর এত বড় একটা দায় তুই কেন চাপাবি নীলা? আমি কি কোনোদিন তোর সঙ্গে এরকম কোনো আচরণ করেছি যাতে তুই এমন একটা বড় ভুল করতে পারিস? প্লিজ আমাকে এই দায় থেকে মুক্তি দে নীলা। জানি তোর কষ্ট হবে, কিন্তু আমার জন্য তোর জীবন নষ্ট হয়ে গেছে, সেই দায় যে আমার জন্য অনেক কষ্টের, সেই সঙ্গে অপমানের। দয়া করে এই অপমানটা আমাকে করিস না। কিছু মনে করো না নীলা, আবেগ অনেক সময় কঠিন বাস্তবকেও ভুলিয়ে দেয়। আমি সেই কঠিন বাস্তব নিজে দেখেছি। ভালোবেসেই বিয়ে করেছিলাম। বিয়ের পর আমার ব্যবসাটা হঠাৎ ধ্বংস হয়ে গেল। সংসারের দায়িত্বটা আমার স্ত্রীকেই নিতে হলো, সঙ্গে সঙ্গে ভালোবাসাটাও ধ্বংস হয়ে গেল। একদিন কি কারণে যেন আমার স্ত্রীকে একটা ধমক দিয়েছিলাম। সে আমাকে পাল্টা ধমক দিয়ে বলে, গলা নামিয়ে কথা বলো, সংসারটা এখন আমি চালাই। নিচু গলায় কথা বলতে পারলে থাকো, নইলে বেরিয়ে যাও। বোনরে, আবেগ দিয়ে জীবনটাকে ধ্বংস করো না। আবেগ আবেগ একসময় বাতাসে উড়ে যায়, আর জীবন তখন আঘাত করতে থাকে মানুষকে। এই কষ্ট বড় কঠিন রে বোন, বড় কঠিন। যাক, আমার উপর এত বড় একটা দায় তুই কেন চাপাবি নীলা? আমি কি কোনোদিন তোর সঙ্গে এরকম কোনো আচরণ করেছি যাতে তুই এমন একটা বড় ভুল করতে পারিস? আমার জন্য তোর জীবন নষ্ট হয়ে গেছে, সেই দায় যে আমার জন্য অনেক কষ্টের, সেই সঙ্গে অপমানের। এত বড় অন্যায় তুমি কি করে করলে বাবা? কি অন্যায় করেছি আমি? আমার ব্যক্তিগত ডায়েরি তুমি পড়েছো, তার চেয়ে বড় অন্যায় করেছো কাশু ভাইয়ের কাছে সব কথা প্রকাশ করে। বেশ করেছি, তোর এই কথা শোনার পর আমি যে চারিদিকে আগুন লাগিয়ে দেইনি, এটাই ঢের। খেলা, জীবনটাকে খেলা ভেবেছিস? তোর মা নেই, একটা ভাই তাও বিদেশে পড়ে থাকে, আর এদিকে তুই
একটা অপদার্থের জন্য একটার পর একটা বিয়ে ভেঙে দিচ্ছিস। জীবন নিয়ে লাইলি মজনু সিনেমা করছিস। আমি সিনেমা দেখবো আর ধেই ধেই করে নাচবো, তাই না? এত ভালো ভালো ঘর আসলো, তুই বিয়ে করলি না। নিজের জীবনের কত বড় সর্বনাশ করেছিস আন্দাজ আছে তো? তোর মতো মেয়েরা বিয়ে হয়ে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আর তুই আমার সামনে বুড়ি হচ্ছিস। জীবনটা সিনেমা, তাই না? বাদিল মেয়ে কোথাকার আবার বলে আমি অন্যায় করেছি। অন্যায় আমি করেছি বাবা, শাস্তি দেওয়া যায় দাও, শাস্তি দাও, শাস্তি মারে, মানুষ হিসাবে তুই আমাকে মন্দ বলতে পারিস, কিন্তু বাবা হিসাবে আমি কিন্তু ততটা মন্দ নয়। তোর জন্য টেনশন করতে করতে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আমার প্রেশার বেড়ে গেছে, সারা রাত আমার ঘুম হয় না। জেগে জেগে আমি তোর জন্য দুশ্চিন্তা করি। তোর মা নেই, হুট করে আমি যদি মরে যাই তোর কি হবে রে মা? বিয়ে করে যদি আমি এর চেয়ে বেশি দুঃখ পাই তাহলে কি তুমি সুখে হতে বাবা? আমি সুখী হতে পারবো না বাবা। ঝামেলা শেষ করে এলাম রে কাশু, যদ্দূর সম্ভব বুঝিয়ে এলাম। আমার ধারণা কাজ হবে। কি বললো? ওকে কিছু বলার সুযোগ দেনি তো আমি, যা বলার আমিই বলেছি। আমার ধারণা নীলা তার বাবার কথা মতোই বিয়ে করবে। নীলার কথা বাদ, এবার তোর কথা বল, তুই কি সিদ্ধান্ত নিলি? তোর কথা মতো আমি হায়দার চৌধুরীর দলে যোগ দেব। ভেরি গুড, তাহলে চল আজই তোকে আমি নিয়ে যাব। চল। তোমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না কাশু। তুমি এ পর্যন্ত আমার জন্য যা করেছো আমার দলের কেউ তা করতে পারে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ভবিষ্যৎ বড় উজ্জ্বল। ভাবছি এবার তোমাকে পার্টির বড় একটা পদে বসিয়ে দেব। কয়েকদিন পরেই নতুন কমিটি হবে। আমার কোনো পদ লাগবে না, কি জন্য ডেকেছেন সেটাই বলুন। এটা কি বলো? রাজনীতিতে পদ না থাকলে চলে? ভবিষ্যতের কথা ভাববে না? আমার কোনো ভবিষ্যৎ নেই, আমার ভবিষ্যতের প্রয়োজন নেই। মানে? কিছু কিছু মানুষের বর্তমান ভবিষ্যৎ কিছুই থাকে না, থাকে শুধু অতীত। কি করতে হবে সেটাই বলেন। সেটাই ভালো। আসল কথা বলি, মাসুদ নামে একটা ছেলে আছে, চেনো তো? ওকে আমি আর দেখতে চাই না।
একটু দ্রুত ব্যবস্থা করো। কি ব্যাপার কাশু, কিছু ভাবছো নাকি? চৌধুরী সাহেব, মাসুদ একজন মুক্তিযোদ্ধার ছেলে। বুঝতে পারি না, সব কিছুর মধ্যে তোমরা এই মুক্তিযোদ্ধা টানো কেন? মুক্তিযুদ্ধের কথা বলবে স্মৃতিসৌধে গিয়ে, মুক্তিযুদ্ধের কথা বলবে 16ই ডিসেম্বরে, মুক্তিযুদ্ধের কথা বলবে স্বাধীনতা দিবসে। এখন তুমি একটা খুন করতে যাচ্ছ, এর মধ্যে মুক্তিযুদ্ধ এগুলি টানছো কেন? আমি মুক্তিযুদ্ধের কথা বলিনি, বলেছি মাসুদের বাবা একজন মুক্তিযোদ্ধা। আহা, একই কথা, যেখানে কান সেখানেই মাথা। মাসুদের অপরাধটা কি? দেখো বাবা, আমার কথার উপর দিয়ে কথা বলবে না, আমার মাথা গরম হয়ে যায়। আমার মাথা গরম হলে তো সমস্যা, সেটা তো জানো। আগামী 7 দিনের মধ্যে যে কোনো দিন আমি মাসুদের জানাজায় শরীক হতে চাই। নামাজের সময় পার হয়ে গেছে, কাজা নামাজ পড়তে হবে। ইদানিং এই নামাজ কাজা বললে আমার কেমন যেন অস্থির লাগে। এই ড্রাইভার, গাড়ি বের করো, মসজিদে যাব। আল্লাহ, কি ব্যাপার কাশু, তোকে না আমি ড্রিঙ্ক করতে নিষেধ করেছি, তারপরও তুই ড্রিঙ্ক করছিস? ছাড় এগুলি, ছাড় ছাড়। আরে তোর শরীরে দেখি 104 ডিগ্রি জ্বর। এই নে, এই ট্যাবলেটটা খা, জ্বরের ট্যাবলেট। ট্যাবলেট খাবো, ভদকা খাবো, হুইস্কি খাবো, আমি একটা রাক্ষস। আমি সবকিছু গিলে খাবো, দুনিয়াটাও গিলে খাবো। দে বোতল দে। হ্যাঁ বোতল দে, তোকে আমি খাওয়াচ্ছি। রমজান, জি ভাইজান। এই নে, এটা নিয়ে নর্দমায় ফেলে দিবি। আর কোনোদিন যদি কাশুর সামনে এগুলি আসে, তাহলে সব কটাকে আমি খবর করে ছেড়ে দেবো। যা। তুই মদের বোতলটা দিয়ে দিলি কেন? হ্যাঁ, দিয়ে দিলি কেন? যে ভালোবাসা দেখাস, দরদ দেখাস। এই তোকে আমি দরদ দেখাতে বলেছি? তোকে আমি ভালোবাসা দেখাতে বলেছি? হ্যাঁ বলেছি? খবরদার, আর কোনোদিন দরদ দেখাতে আসলে, ভালোবাসা দেখাতে আসলে তোকে আমি খুন করে বলবো হারামজাদা। এই জগতে আমার প্রিয় মানুষ বলতে একমাত্র তুই। অভাবের কারণে আমি এই অন্ধকার জগতে এসেছি, তোকেও আমি নিয়ে এসেছি। এই জগতে এসেছি বাঁচার জন্যে, আর তুই চাচ্ছিস মরতে। এটা আমি কি করে সহ্য করি বল? যেদিন আমি অন্ধকার জগতে পা দিয়েছি, সেদিনে আমার মৃত্যু হয়েছে। আর বেঁচে থাকলেই কি হতো? এই সুজন, বেঁচে থাকলেই কি হতো? যেখানে প্রেম, ভালোবাসা, মানবিকতা সবকিছু টাকার কাছে, কাগজের টাকার কাছে তুচ্ছ হয়ে যায়, সেখানে বেঁচে থাকার অর্থ কি? কি অর্থ আছে বেঁচে থাকার? এখানে এখানে টাকা নামক ভয়ঙ্কর দানবের পায়ের নিচে প্রেম, ভালোবাসা সবকিছু এই টাকা নামক দানবের নিচে সারেন্ডার করে, আত্মহত্যা করে। সবকিছুই দানবের পায়ের নিচে পড়ে মরে যায়, আর মানবিকতার লাশের উপর পা তুলে সেই ভয়ঙ্কর দানব ভয়ঙ্কর ভাবে হাসে। সুজন রে, যখন বুকের ভিতর যন্ত্রণা হয়, আমার সহ্য হয়
না, ইচ্ছা করে টাকার কাছে পরাজিত এই অর্থহীন সভ্যতাকে দিন আমার চার্জ করে আমি বাতাসে উড়িয়ে দেই, বাতাসে উড়িয়ে দেই, বাতাসে উড়িয়ে দেই, বাতাসে উড়িয়ে দেই। তোর যন্ত্রণা আমি বুঝি রে কাশু, আর বুঝি বলেই তোর প্রতি আমার এত মায়া হয় রে। কোনো পরীক্ষায় তোকে আমি সেকেন্ড হতে দেখিনি, সব সময় ফার্স্ট হতি তুই। এই এলাকায় সবচেয়ে ভালো ছাত্র ছিলি তুই, তারপরও তোর জীবনটা এভাবে অন্ধকারে হারিয়ে গেল কেন? কেন কেনর জবাব আজকে দেবে কে? মানুষ হতে চেয়েছিল, পারল না তো সে। রেখেছিল অনেক আশা গভীর বুকে এঁকে, সোজা পথে চলতে গেল, পথটা গেল বেঁকে। কেন কেনর জবাব আজকে দেবে কে? মানুষ হতে চেয়েছিল, পারল না তো সে। সব আত্মীয় স্বজনদের ঠিক মতো দাওয়াত দিচ্ছেন তো? কেউ বাদ পড়ে নাই তো? কেউ বাদ পড়েছে বলে তো মনে হয় না, তবুও তুমি একটু খোঁজ নিয়ে দেখো বাদ পড়লো কিনা। একটা কথা বলি, রাগ করেন না। কাল হাসুর গায়ে হলুদ, পরশুদিন বিয়া। কাসুর বিষয়ে কিছু চিন্তা করছেন? কাসুরে ছাড়া কি আমার হাসুর বিয়া হইব? কাসু না হইলে যে আমার অনেক কষ্ট হইব। কাসুর বাপ, অনেক কষ্ট হইব। তোমার কি ধারণা মমতা আমার কষ্ট হবে না? খবর পাঠিয়েছি, আসতে বলেছি, এখন আসা না আসা ওর ব্যাপার। মা, আজ বিকালে আমি ভাইয়ের কাছে যাব, যেভাবেই হোক ভাইয়াকে আমার সঙ্গে নিয়ে আসবো। তুই সত্য বলতেছস বাজান? তুই সত্যি কাসুর কাছে যাবি? অবশ্যই মা, আমার বিয়েতে ভাইয়া থাকবে না এটা তো হতে পারে না। ভাইয়াকে আমার বিয়েতে থাকতেই হবে, অবশ্যই থাকতে হবে। আর আমি বাবাকে তো এই কথা আগেই বলেছি। কি বাবা, ঠিক না? ভাইজান আমার বিয়েতে অবশ্যই থাকবে মা। তোর কথা শুনে মনে বড় শান্তি পেলাম বাজান। কাঁদছো কেন মা? জানি না, আজ সকাল থেকে খালি কান্দ নাইতেছে আমার। হ্যালো হাসু, আমি সেতুর বড় আপু বলছি। তোমাকে একটা জরুরি কথা বলার জন্য ফোন করলাম ভাই। জি বলেন। তোমার আর সেতুর বিয়েটা হচ্ছে না। আসলে বাবা কিছুতেই চাচ্ছেন না তোমাদের বিয়েটা হোক। কি বলছেন? কেন? কেন, তোমরা কি পত্রপত্রিকা পড়ো না? ওই যে মুক্তিযোদ্ধা আজহার আলী ঢাকায় গিয়ে সংবাদ সম্মেলন করেছে। তোমার ভাই কাসুর কথা, তোমার কথা কি জানি কি সব বলেছে। টিভিতে নিউজ হয়েছে, পত্রিকায় নিউজ হয়েছে, চারিদিকে বিশ্রী অবস্থা। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। এই মুহূর্তে এটা কি করে সম্ভব? বিষয়টা তোমাকে জানানো উচিত, জানালাম। বিয়েটা হচ্ছে না। আপা, আপনি একটু ফোনটা সেতুকে দেন, আমি একটু সেতুর সাথে কথা বলতে চাই। সেতু তোমার সঙ্গে কথা বলবে না, আমি রাখছি। হ্যালো আপা। বিষয় কি হাসু, কি হয়েছে? বিয়েটা ওরা ক্যান্সেল করতে চাই। বিয়া ক্যান্সেল হইব কেন? কি হয়েছে হাসু? গতকাল মুক্তিযোদ্ধা আজহার সাহেব ঢাকায় গিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন।
সেখানে গিয়ে উনি বলেছেন ভাইয়া নাকি ওনার ছেলেকে খুন করেছে। আজকের পত্রিকায় ফলো করে সে খবর বেরিয়েছে। সেখানে আমার পরিচয়ও দেওয়া হয়েছে। সেই জন্য সেতুর বাবা। এইগুলি তুই কি কস? ও কাসুর বাপ, এগুলি কি কয়? হ্যাঁ, আজ বাদে কাল কাসুর বিয়া, সমস্ত আত্মীয় স্বজন মেহমান করে দাওয়াত দেওয়া হয়েছে। আমার মাথায় তো কিছুই আইতেছে না বাবা। কি করলি তুই আমার? ও কাসুর বাপ, হে আল্লাহ, তুমি এত কষ্ট মাইজের কপালে কেমনে লেখো আল্লাহ, কেমনে লেখো? চুপ চুপ করো মমতা, চিৎকার করো না, কান্নাকাটি করো না, তো পাথর হয়ে যাও, কঠিন পাথর। আসমান ভেঙে পড়লেও যেন সেই পাথর স্পর্শ না লাগে, দুনিয়া উল্টা গেলেও যেন একটিবারের জন্য টের না পাও, সেরকম জড় পদার্থ। এটা সেটেল ম্যারেজ নয় সেতু, তোমার আমার দীর্ঘদিনের সম্পর্ক। আর তোমার আমার দীর্ঘদিনের সম্পর্ক দুই পরিবার থেকে মেনে নিয়েছে বলেই আজকে বিয়ে পর্যন্ত করিয়েছে। এখানে ভাইয়ের বিষয়টা বাধা হয়ে দাঁড়াবে কেন? আবেগ থেকে বেরিয়ে এসে চিন্তা করো হাসু। পত্রপত্রিকায় লেখা হয়েছে তুমি কুখ্যাত সন্ত্রাসী কাসুর ছোট ভাই। চারিদিকে এই নিয়ে হইচই পড়ে গেছে। তুমি বাস্তবতাটা কেন বোঝার চেষ্টা করছো না? আমার ভাইয়ের বিষয়টা তোমার ফ্যামিলি কি আগে থেকে জানতো না? জানতো, কিন্তু তোমার ভাইয়ের সঙ্গে তোমার নাম জড়িয়ে এভাবে তো পত্রপত্রিকায় কখনো হুলস্থুল পড়েনি আগে। পত্র পত্রিকা এসবই তোমার কাছে বড় হয়ে গেল? তোমার আমার এতদিনের প্রেমের কোনো মূল্য নেই? তুমি কি বলতে চাও হাসু? প্রেম করেছি বলে কি বাবার মান সম্মানের কথা চিন্তা করব না? বিয়ের পেরেতে বসে যাব? দেখো হাসু, এসব নাটক সিনেমায় হয়, বাস্তবে এসব করা একদম সহজ কথা না। বাহ, চমৎকার! ভালোবাসা তোমার কাছে এতটাই তুচ্ছ, দীর্ঘ 5 বছরের সম্পর্কে এতটুকু বুঝতে দাওনি? তোমার আসলে এখন মাথা ঠিক নেই, তাই হয়তো বিষয়টাকে এভাবে দেখছো। আমি কিভাবে দেখছি সেটা এখন মূল্যহীন। আমি তোমার শেষ কথা শুনতে চাই। দেখো হাসু, তুমি হয়তো চাইছো বর্তমান পরিস্থিতিকে পাশ কাটিয়ে বিয়েটা হয়ে যাওয়াটাই উচিত, কিন্তু এটা এত সহজ কথা না। এই বিয়েটা হয়ে যাওয়ার পরে পত্রপত্রিকা যা করবে তা তুমি কল্পনাও করতে পারছো না। প্লিজ হাসু, তুমি আমাকে এই অবস্থায় পড়তে বাধ্য করো না। এই চাপ আমি সহ্য করতে পারবো না। তার মানে এখন দেখছি তোমার বাবার থেকে তোমার সমস্যা বেশি। বেশি হয়তো না, কিন্তু প্রবলেমটা আমিও ফিল করছি। আমিও চাই না এই বিয়েটা হোক। তুমি আমাকে ক্ষমা করো প্লিজ হাসু, আমাকে ক্ষমা করো। কাসুর বাপ, আমার হাসুর কি হইব কন? ও তো সারাদিন কিচ্ছু খায় নাই। আমি তো এই অবস্থা সহ্য করতে পারতেছি না। আমি সহ্য করতে পারতেছি মমতা, কারণ সহ্য করার জন্যই আমি জন্ম নিয়েছি। প্রাণ পাখিটা দেহ ছেড়ে বের হওয়ার আগ পর্যন্ত আমাকে কষ্ট করতেই হবে। প্রেম হলো এক রূপ কথার দেশ, ভাবের বালুচর, তবু সেথায় বাঁধে সবাই মিছে স্বপ্ন ঘর। প্রেম হলো এক রূপ কথার দেশ, ভাবের বালুচর, তবু সেথায় বাঁধে সবাই মিছে স্বপ্ন ঘর।
তবু সেথায় বাঁধে সবাই মিছে স্বপ্ন ঘর। সেই চরেতে উড়ে বেড়ায় ভালোবাসার পাখি, অবুঝ আশার আগুনে তার পড়ে দুটি আঁখি রে, পড়ে দুটি আঁখি। সেই চড়েতে উড়ে বেড়ায় ভালোবাসার পাখি, অবুঝ আশার আগুনে তার পড়ে দুটি আঁখি। বনের মাঝে আসে ফাগুন, মনে কষ্টের ঝড়, তবু সেথায় বাঁধে সবাই মিছে স্বপ্ন ঘর। প্রেম হলো এক রূপ কথার দেশ, ভাবের বালু চর, তবু সেথায় বাঁধে সবাই মিছে স্বপ্ন ঘর। হাত ধরে প্রেম যায় নিয়ে যায় কোন সে অচিনে পুরে, ধরতে গেলে যায় না ধরা, হারিয়ে যায় দূরে রে, হারিয়ে যায় দূরে। হাত ধরে প্রেম যায় নিয়ে যায় কোন সে অচিনে পুরে, ধরতে গেলে যায় না ধরা, হারিয়ে যায় দূরে। চিরদিনের আপন যে জন সেই হয়ে যায় পর, তবু সেথায় বাঁধে সবাই মিছে স্বপ্ন ঘর। প্রেম হলো এক রূপ কথার দেশ, ভাবের বালু চর, তবু সেথায় বাঁধে সবাই মিছে স্বপ্ন ঘর। তবু সেথায় বাঁধে সবাই মিছে স্বপ্ন ঘর। তবু সেথায় বাঁধে সবাই মিছে স্বপ্ন ঘর। অসম্ভব, মুক্তিযোদ্ধা আজহার আলীর কোনো ক্ষতি করা যাবে না। যাবে কি যাবে না সে সিদ্ধান্ত আমার, তোমার নয় কাশু। আপনার এই সিদ্ধান্ত আমি মানি না। মানতে তুমি বাধ্য। প্রশ্নই ওঠে না। আপনি টাকা দেন তাই আমি কাজ করি।
কিন্তু আমার ইচ্ছা অনিচ্ছা আমি আপনার কাছে বিক্রি করিনি। তুমি আমার কৃতদাস। কৃতদাসের ইচ্ছা অনিচ্ছা থাকে মনিবের পায়ের নিচে। কথাটা তুমি ভুলে যাচ্ছ কাশু। এতটা দুঃসাহস দেখে তুমি আমাকে কি বোঝাতে যাচ্ছ? সীমা লঙ্ঘন করছো তুমি। সীমা লঙ্ঘন করছেন আপনি, দুঃসাহস দেখাচ্ছেন আপনি। একজন মুক্তিযোদ্ধাকে আপনি খুন করতে চান। নেতা সাহেব, মুক্তিযুদ্ধ কি বোঝেন আপনি? বোঝেন? অস্ত্র হাতে নিয়ে দেশের জন্য, মানুষের জন্য মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়া কত বড় মহামানুষের কাজ, সেটা উপলব্ধি করার মতো ক্ষমতা আপনার মতো নোংরা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। তোমার মতো একজন কুখ্যাত সন্ত্রাসীর মুখে এসব কথা হাস্যকর কেন? এখন তো শুনছেন বড় বড় কথা, এরপর দেখবেন বড় বড় কাজ। মুক্তিযোদ্ধা আজহার আলীর যদি কোনো ক্ষতি হয় তাহলে আপনার রাজত্ব আমি ভেঙে গুড়িয়ে দেবো, চুরমার করে দেবো আমি আপনার অহংকার। সাপ নিয়ে খেলা করবেন না চৌধুরী সাহেব। সাপ নিয়ে যারা খেলে, সাপ কিন্তু তাদেরও ছোবল মারতে পারে। এই বুকে যে আগুন জ্বলছে তা জ্বালিয়ে তুলবেন না চৌধুরী সাহেব, পুড়ে ছাই হয়ে যাবে। শান্ত শান্ত হায়দার আলী। ঝড় শুরু করার আগে কিছুক্ষণ থমথমে ভাব নিয়ে থাকতে হয়। যত বেশি থমথমে তত বেশি ঝড়। আমার একটু ধরেন। আমার খুব অস্থির অস্থির লাগতেছে। অস্থির তো লাগবেই, কতদিন পেটের ওষুধটা খাও না। নাও। ওষুধ খাই আর কি হইব কোন? আপনি দোয়া করেন আল্লাহ যেন আমারে তুলে লইয়া যায়। আমার দুই ছেলের এমন দুর্দশা আমি আর সহ্য করতে পারতেছি না। ধৈর্য ধরো মমতা, সবকিছুরই শেষ আছে। এই দুর্দশা একদিন শেষ হয়ে যাবে। হাসু গেছে তার ভাইয়ের কাছে, আমাকে বলে গেছে যেমন করেই হোক কাশুকে এই খারাপ পথ থেকে ফিরিয়ে আনবে। হাসু কি পারবো ওরে ফিরে আনতে? ও কাশুর বাপ, কোন না কেন ওরে কি পারবো ফিরে আনতে? হ্যাঁ মমতা, তুমি একটু শুয়ে থাকো তো। কাঁদিস না, কাঁদিস না হাসু। আমি তোকে কথা দিচ্ছি, আমি এই অন্ধকার জগৎ থেকে সত্যি সত্যি আমি ফিরে আসবো। তোকে আমি কথা দিচ্ছি, সত্যি ফিরে আসবো ভাই। সত্যি আমার মনে নতুন করে স্বপ্ন জেগেছে। মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে, তাই বলে আমি নতুন করে কেন বাঁচতে চাইবো না? আমি অবশ্যই বাঁচবো। হাসু, আমি তোকে নিয়ে, মা বাবাকে নিয়ে
আমি নতুন করে জীবন শুরু করব, আমি নতুন করে জীবন শুরু করব। আর তুই মাকে বলিস সবাই একসঙ্গে এসে নাস্তা করব। আর অনেকদিন তোর গান শুনি না, আব্বার গান শুনি না, কাল রাতে গান শুনবো। আমি তাহলে আসি ভাই। আয়। রমজান, রমজান, সোহেল, আরমান, আরমান, কি ব্যাপার? কেউ সাড়া দিচ্ছে না, সবকটা একসঙ্গে গেল কোথায়? ওরা কেউ নেই কাশু। হায়দার চৌধুরী তোর সব লোক প্রত্যাহার করেছে। গুড, ভেরি গুড। হায়দার চৌধুরী এখন বুঝতে পেরেছে যে আমাকে দিয়ে তার কোনো কাজ হবে না। কাজটা তুই ভালো করিস নি কাশু। আরে ভালো মন্দ আমাকে বুঝতে দিত, কাল সকালে আমি বাড়ি চলে যাব। কাশুরা কোনোদিন নতুন জীবনে ফিরে যেতে পারে না। চায় না বলে পারে না, কিন্তু আমি ঠিকই পারবো। তোকে পারতে দেওয়া হবে না। বুঝতে পেরেছি, হায়দার চৌধুরী নিশ্চয়ই তোকে ভয় দেখিয়েছে। ভয়ের কিছু নেই, হায়দার চৌধুরী আমরা কিচ্ছু করতে পারবে না। হায়দার চৌধুরী আর সব পারে রে কাশু। পারে না সুজন, পারে না কাশু। হায়দার চৌধুরীদের জন্ম হয়েছে বেঁচে থাকার জন্য, আর তোর আমার জন্ম হয়েছে অকালে মরে যাওয়ার জন্য। দূর বক বক করিস না তো। আমি এখন সেই বলতে যাবো। আমি সকালে বাড়ি যাবো, হাসু এসেছিল, ওকে কথা দিয়েছি। চাইলে তুই আমার সঙ্গে যেতে পারিস। এই পৃথিবীটা নষ্ট হয়ে গেছে, এটা জানতাম, কিন্তু এতটা নষ্ট হয়ে গেছে তা তো জানতাম না রে সুজন। তবু ওকে ধন্যবাদ, এই নষ্ট পৃথিবী থেকে তুই আমাকে মুক্তি দিয়েছিস, সেজন্য তোকে কাশু, কাশু রে, কাশু।
কাশু। এসব আপনি কি বলছেন স্যার? কাশু আমার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু। কি বোকার মতো কথা বলছো? আমাদের এই লাইনে কোনো বন্ধু টন্ধু থাকে না। দেখো সুজন, তুমি কাশুর সবচেয়ে কাছের মানুষ, তুমি এই কাজটা করতে পারবে। এই কাজ করার জন্য সাহস দরকার। দেখো কাশুকে তুমি এই লাইনে এনেছ, এই কাশু তোমাকে টপকে কত উপরে উঠে গেছে। কাশুর মতো কঠিন মালকে ফেলে দেওয়া যা তা ব্যাপার নয়। বিকল্প থাকলে আমি তোমাকে দায়িত্বটা দিতাম না। তুমি তো জানো মিস হবে এমন টার্গেট আমি করি না। না না, এ কাজ আমি করতে পারবো না, অসম্ভব। পারবে 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 সুজন, ব্যস্ত হো না। তুমি পারো, আমি এমন কাজ করেছি তো। হ্যাঁ, কাজটা না করে তুমি যাবে কোথায়? ওই যে দেখো, এই চুপ, একদম নড়বি না। একদম নিমো। শিরিন, মাসুম, মাসুম। আস্তে আস্তে সুজন, ব্যস্ত ব্যস্ত, শান্ত হও। এসব আপনি কি করেছেন? খুব খারাপ কাজ করেছি, মস্ত বড় অন্যায় কাজ করেছি। দেখো এমন একটা লাইনে আছি যে মাঝে মধ্যে মানে প্রয়োজনে এরকম মারাত্মক অন্যায় কাজ না করে পারি। রাজনীতি লাইনে এটা একটা বড় সমস্যা। তুমি বাবা আমাকে দিয়ে আর অন্যায় কাজ করিও না। কাল সকালে আমি যদি কাশুর লাশ দেখতে না পারি, তাহলে তুমি তোমার স্ত্রী সন্তানের লাশ দেখবে। এটা আমার সহ্য হবে না। শুয়ারের বাচ্চা। তোমার অবস্থান থেকে আমার মতো নেতাকে কেউ সামনাসামনি এরকম গালি দেয় নাকি? যদি গালি দিতে ইচ্ছেই হয় তাহলে ঘরের বাইরে গিয়ে আড়ালে দাও। আজান দিছে রে, নামাজ পড়তে দিতে হবে। শুয়ারের বাচ্চা।
আমার ঘরে দিছে আল্লাহ সাত রাজার ধন, দেখিয়া তাহার চাঁদ মুখ ঝুরায় পুরাম আমার ঝুরায় পুরাম। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তুমি আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে। জুড়ায় পুরাম আমার একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য আপনাদের এখানে দেখছি। আপনারা জানেন এই অঞ্চলে আবুল কাশেম ওরফে কাসুর পরিচয়, সে একজন শীর্ষ সন্ত্রাসী। কিন্তু আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, আবুল কাশেম শীর্ষ সন্ত্রাসী ছিলেন না, তিনি ছিলেন একজন শক্তিমান কবি। এই যে কাশু ভাইয়ের লেখা কবিতার বই এবারের বই মেলায় বেরিয়েছে। কাব্যের নাম নীল মানুষ। কাশু ভাইয়ের পরিচয়টা হয়তো গোপনেই থেকে যেত যদি না সে তার লেখা কবিতার ডায়েরিটা আমার কাছে নিয়ে আসতো। এতদিন পরে আমাকে ডেকে পাঠালি? ছোট্ট একটা কাজে তোর কাছে এসেছি। কি কাজ? এই ডায়েরিটা রাখ। ডায়েরি? ওই যে কথায় আছে না, নেই কাজ তো ভ্যারান্ডাবাজ। যখন কাজকর্ম ছিল না তখন এই ডায়েরিতে কিছু কবিতা লিখেছিলাম। তুই কবিতা লিখতি? কই, কখনো জানতে পারিনি তো। জানানোর প্রয়োজন মনে করিনি, তাই জানাইনি। আমাকে কবিতার ডায়েরি দিতে এসেছিস কেন? এই ডায়েরিতে লেখা যতগুলো কবিতা, সেগুলো লেখার প্রেরণা ছিলে তুই। সবকটা কবিতাই তোকে নিয়ে লেখা। সেজন্যই ভাবলাম এটা তোর কাছে থাকা উচিত। এই নে। আমি যে লাইনে আছি কখন মরে যেতে ঠিক নেই, তাই একটা চরম সত্য কথা তোকে বলে যাওয়া উচিত। আমি তোকে
ভালোবাসতাম নীলা, ছোট্ট একটা কথা শোনার জন্য কতদিন কত রাত আমি অপেক্ষা করেছি। এই চরম সত্য কথাটা তুই আমাকে এতদিন কেন বলিসনি কাশু? কেন বলিসনি? কেন? তারপর আমি ডায়েরিটা পড়ে দেখলাম, অসম্ভব সুন্দর সব কবিতা। এই কবিতাগুলো আমার কাছে গোপনে পড়ে থাকতে পারে না, তাই আমি কবিতাগুলো প্রকাশের সিদ্ধান্ত নিলাম। কি চরম দুর্ভাগ্য আমার, কাশু ভাইকে তার কবিতার বই দেখাতে পারলাম না। আপনাদের কাছে আমার মিনতি, আপনারা কাশু ভাইকে শীর্ষ সন্ত্রাসী বলবেন না। তিনি একজন শক্তিমান কবি, আপনার শীর্ষ সন্ত্রাসী বলবেন না। সন্ত্রাস কাশুর উপরের খোলস মাত্র, কবি কাশুর উপর এই সমাজের কিছু নষ্ট লোক এই খোলস পরিয়েছিল। অন্তরাত্মায় কবি কাশু ছিল একজন শক্তিমান কবি। আপনারা সন্ত্রাসী কাশুকে ভুলে গিয়ে কবি কাশুকে স্মরণ রাখবেন। আপনাদেরকে শুধু এই কথাটা বলার জন্য ডেকেছি। ওকে কেউ আপনারা সন্ত্রাসী বলবেন না। কেউ কেউ সন্ত্রাসী বলবেন না, কেউ না, কেউ না, কেউ না। আমার কাশু কবি ছিল, কবি ছিল, কবি ছিল আমার কাশু, কবি, কবি ছিল। দেখিয়া তাহার চাঁদ আমার কাশু কবি ছিল। আমার জোড়ায় পুরা। এই এদিকে আসো, আসো। একজন কবি খুন হয়ে গেছে, একজন কবি খুন হয়ে গেছে। যাও। এদিকে আসো, শোনো, একজন কবি খুন হয়ে গেছে, খুন হয়ে গেছে একজন কবি, পাগল হয়ে গেছে। যাও। এই এদিকে এসো, এদিকে এসো। শোনো, একজন কবি খুন হয়ে গেছে, খুন। একজন কবি খুন হয়ে গেছে।
হয়ে গেল। আমার বন্ধু কাসুম কবি ছিল, আমার বন্ধু কাসুম কবি ছিল, আমার বন্ধু কাসুম কবি ছিল, আমার বন্ধু কাসুম কবি ছিল। একজন কবি খুন হয়ে গেল। আমার সম্পত্তি যা আছে সব তোমাকে দান করেছি, বিনিময় শুধু একটাই আদেশ, এই সাইনবোর্ডটা আবার নষ্ট হয়ে যাবে। আমার মৃত্যুর পর যতবার এই সাইনবোর্ড নষ্ট হবে ততবার তুমি নতুন একটা সাইনবোর্ড লাগিয়ে দেবে। তুমি যতদিন বেঁচে থাকো এটাই আমার আদেশ। নীলা, আমি তোকে ভালোবাসতাম নীলা, আমি তোকে ভালোবাসতাম। জীবন